আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য নতুন আরো একটি ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের পর্বে অধ্যায় 13 পৃথিবী ও মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। দেখো, আমরা আজকের পর্বে যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে পৃথিবী ও মহাবিশ্ব কিভাবে তাদের বয়সটাকে পরিমাপ করা হয় সেটা আজকে শিখবো। তবে সেটা শেখার আগে আমরা দেখে নেই আমাদের এই অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের আলোচনা করা হয়েছে মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স সম্পর্কে, ভূতাত্ত্বিক সময়সীমা সম্পর্কে, জীবাশ্ম সম্পর্কে, জীবাশ্ম বলতে জীবাশ্ম সংজ্ঞা, ধরন কেমন, গুরুত্ব, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। সময় প্রবাহের সঙ্গে পৃথিবীর পরিবর্তনকে আলোচনা করা হয়েছে, পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তন আলোচনা করা হয়েছে, বায়ুমণ্ডলের পরিবর্তন আলোচনা করা হয়েছে, ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবীর জীব জগতের পরিবর্তন নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো এইখানে আমরা এখন তাহলে শিখবো যে মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স কেমন বা কিভাবে পৃথিবীর বয়সটা পরিমাপ করা হয়। পৃথিবী আমাদের গ্রহ মহাবিশ্বের বিশাল বিস্তৃতির তুলনায় এত ক্ষুদ্র যে সেটি এক কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই, এই মহাবিশ্বে আমাদের অবস্থানটি নিয়ে আশ্চর্য না হয়ে পারি না। এই মহাবিশ্বের বয়সও পৃথিবীতে মানব প্রজন্মের বয়সের তুলনায় অনেক বেশি। এই অধ্যায়ে আমরা আমাদের পৃথিবীর বয়স, তার গঠন প্রক্রিয়া এবং প্রাণের উন্মেষ নিয়ে আলোচনা করব। পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর ভূত্বক, মহাসাগর, বায়ুমণ্ডল এবং জীবজগতের সৃষ্টির সময়কাল এবং জানার প্রক্রিয়া বোঝার মাধ্যমে আমরা মূলত আমাদের গ্রহের প্রাকৃতিক ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স। তাহলে এখন আমরা দেখি মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স কিভাবে নির্ণয় করা হয়। মহাবিশ্ব এখনও তার বিশালতা এবং বয়সের কারণে মানুষের সাধারণ বোধগম্যতার বাইরে একটা ক্ষেত্র। বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য মতে মহাবিশ্ব আনুমানিক 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে একটা ঘটনা থেকে শুরু হয়েছিল। তার তুলনায় পৃথিবী অপেক্ষাকৃত নতুন একটা মহাজাগতিক বস্তু, যেটি প্রায় 4.6 মিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৈজ্ঞানিক তথ্য মতে যে মহাবিশ্ব আনুমানিক প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং থেকে শুরু হয়েছিল। তো বিগ ব্যাংটা কি? বিগ ব্যাং হচ্ছে প্রথমে কিন্তু মহাবিশ্ব বলে কিছু ছিল না, একটা বিন্দু ছিল, ছোট্ট একটা বিন্দু ছিল, যে বিন্দুটা একটা নির্দিষ্ট সময় হঠাৎ করে হচ্ছে বিস্ফোরিত হয়ে গিয়ে বিলিয়ন বিলিয়ন হচ্ছে কিলোমিটার প্রসারিত হয়ে গেছে। এই যে বিলিয়ন বিলিয়ন প্রসারিত হয়েছে, এই যে প্রসারিত হওয়ার যে ঘটনাটা সেটাকে বলা হচ্ছে বিগ ব্যাং, মানে মহাবিস্ফোরণ ঘটে গেছে। এই যে মহাবিস্ফোরণ ঘটে গেছে সেখান থেকে হচ্ছে বিভিন্ন মানে মহাবিশ্ব তৈরি হলো, মহাবিশ্বের বিভিন্ন গ্রহ উপগ্রহ তারপরে কিন্তু এসেছে। তো যে মহাবিশ্বটা সেটা কিন্তু প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এই মহাবিস্ফোরণ তৈরি হয়েছিল, যেটাকে বিগ ব্যাং বলছে। তার তুলনায় পৃথিবী অপেক্ষাকৃত নতুন একটা মহাজাগতিক বস্তু। পৃথিবী কি ওই বিগ ব্যাং এর তুলনায় নতুন একটা মহাজাগতিক বস্তু, প্রায় হচ্ছে 4.6 বিলিয়ন বছর আগে এই পৃথিবী গঠিত হয়েছিল। তার মানে চিন্তা করো 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং সৃষ্টি হয়েছিল, যার মাধ্যমে মহাবিশ্ব প্রসারিত হয়। আর 4.6 বিলিয়ন বছর আগে হচ্ছে পৃথিবী সৃষ্টি হয়েছে। অর্থাৎ পৃথিবী কিন্তু মহাবিশ্বের তুলনায় অনেক কম, অনেক হচ্ছে তার বয়সটা কিন্তু অনেক কম। তো পৃথিবীর এই ঘটনাটা যে পৃথিবীর আসলে বয়স কত সেটাই আসলে আমাদের বিবেচ্য বিষয়। পৃথিবীর অশ্বমণ্ডল বলতে পৃথিবীর বা গ্রহের, পৃথিবী সহ বিভিন্ন গ্রহের হচ্ছে বাইরের বহিরাবরণকে সাধারণত অশ্বমণ্ডল বলা হয়। এবং ভূত্বক মানে পৃথিবীর যে ত্বকটা সেটার কথা বলা হচ্ছে। ভূত্বক গঠিত হয়েছে প্রায় 400 কোটি বা 4 বিলিয়ন বছরের কিছু আগে। তাহলে পৃথিবীর অশ্বমণ্ডল বা ভূত্বক গঠিত হচ্ছে কত বিলিয়ন বছর আগে? প্রায় 400 কোটি। 400 কোটি বলতে 4 বিলিয়ন বছর আগে। বিজ্ঞানীরা পৃথিবীর পাথর এবং খনিজগুলোর আইসোটোপের ক্ষয়ের হার, আইসোটোপ ডেটিং পরীক্ষা করে আমাদের গ্রহের বয়স বের করে একটা টাইমলাইন বা সময়সীমা তৈরি করেছেন। যদিও মহাবিশ্বের বয়সের তুলনায় পৃথিবীর বয়স কম, তবু তাদের বয়সের পার্থক্য পৃথিবীর অস্তিত্বকে আরও উল্লেখযোগ্য করে তোলে। তো হচ্ছে এখানে আমরা খেয়াল করি যে আইসোটোপের কথা বলছে। আইসোটোপ বলতে হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, মানে যে সকল পরমাণুর দেখা যায় যে মানে একই ধরনের পরমাণু যাদের হচ্ছে প্রোটন সেম আছে, ইলেকট্রনও সেম আছে, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। যেমন আমি যদি কার্বনের কথা চিন্তা করি, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বলি যে মনে করো কার্বনের কথা চিন্তা করি। কার্বনের প্রোটন আছে হচ্ছে 6টা, প্রোটন হচ্ছে 6টা,
তারপরে হচ্ছে আমরা জানি যে একটা পরমাণুতে যে কয়টা ইলেকট্রন থাকে ঠিক সেই কয়টা প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে প্রোটন যদি 6টা হয় অবশ্যই ইলেকট্রন কি হবে 6টা হবে, আর নিউট্রন অবশ্যই কি হবে 6টা হবে, তাই না? নিউট্রন অবশ্যই কি হবে 6টা হবে। এখন একই পরমাণু মানে আরেকটা কার্বন পরমাণু কথা চিন্তা করি, তাদের প্রোটন ইলেকট্রন সেম আছে, প্রোটনও যা মানে প্রোটন হচ্ছে 6টা, ইলেকট্রনও 6টা, কিন্তু যদি নিউট্রন হয় একটু মানে নিউট্রন সংখ্যা যদি চেঞ্জ হয়, নিউট্রন সংখ্যা চেঞ্জ হওয়া বলতে নিউট্রন কম হবে না, অবশ্যই কম হবে না, নিউট্রন হচ্ছে বেশি হবে। মনে করো 7টা হলো। এই যে এরকম যেটা যে একই রকমের পরমাণু, এই যে একই রকমের পরমাণু কিন্তু তাদের মানে প্রোটন ইলেকট্রন সেম আছে, কিন্তু তাদের দেখো কি কি চেঞ্জ, তাদের হচ্ছে কিন্তু নিউট্রন এখানে 6টা আছে কিন্তু এদের নিউট্রন হচ্ছে 7টা আছে। যখন এরকম ঘটনা ঘটে অর্থাৎ একই রকম পরমাণুর ক্ষেত্রে যখন হচ্ছে প্রোটন ইলেকট্রন সেম থাকে কিন্তু হচ্ছে নিউট্রন আলাদা থাকে, তখন তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোপ। তাহলে এই কার্বনটা এই কার্বনের আইসোটোপ হবে, এটাই হচ্ছে আইসোটোপ। তো শুধুমাত্র আমি এখানে কার্বনের উদাহরণ দিয়ে বুঝিয়েছি, শুধু কার্বন না, আমাদের পৃথিবীতে অনেক ভারী মৌলিক পদার্থ আছে যাদের আইসোটোপ বের করা হয়েছে। তো এরকম আইসোটোপ কিন্তু আরও আছে। তো এই যে এরকম আইসোটোপ মানে বিভিন্ন যে দেখো পৃথিবীর পাথর বা খনিজগুলোর যে আইসোটোপ আছে, মানে এরকম যখন আইসোটোপ থাকে তখন তাদের ক্ষয়ের হার পরীক্ষা করে পৃথিবীর বয়স মানে আমাদের গ্রহের বয়স বের করা হয়েছে, এবং বের করে হচ্ছে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, মানে কোন সময়টা কি অবস্থা আছে। যেমন ইংরেজি সালের ক্ষেত্রে কি হয় যে কত খ্রিস্টাব্দে কি হয়েছে এরকম আর কি, ঠিক আছে। তাহলে মহাবিশ্বের বয়সের তুলনায় পৃথিবীর বয়সটা কিন্তু কম, তবুও তাদের বয়সের পার্থক্য পৃথিবীর অস্তিত্বকে আরও বেশি উল্লেখযোগ্য করে তোলে। আমাদের গ্রহের গঠনের রহস্য জানার জন্য এবং যেসব কারণে পৃথিবী জীবের বসবাসের উপযোগী হয়ে উঠেছে তা বোঝার জন্য পৃথিবী এবং মহাবিশ্বের বয়স সম্পর্কে জ্ঞান থাকা খুবই প্রয়োজন, ঠিক আছে। তাহলে এই যে পৃথিবীর গঠনের রহস্য জানার জন্য এবং হচ্ছে যেসব কারণে পৃথিবীটা কিন্তু ধীরে ধীরে বসবাসের উপযোগী হয়ে উঠেছে সেটা বোঝার জন্য কিন্তু পৃথিবী মহাবিশ্বের বয়স সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। এরপরে আসি যে ভূতাত্ত্বিক সময়সীমা সম্পর্কে। ভূতাত্ত্বিক সময়সীমা বলতে কি বোঝানো হচ্ছে? রসায়ন অধ্যয়নে যেমন হচ্ছে পর্যায় সারণী, ভূগোল অধ্যয়নের ক্ষেত্রে যেমন মানচিত্র একটা গুরুত্বপূর্ণ টুল বলতে এক ধরনের পদ্ধতি, তো টুল হিসেবে ব্যবহৃত হয়, ঠিক সেরকম পৃথিবীর ইতিহাস বর্ণনা করার সময় ভূতাত্ত্বিক সময়সীমা একটা অত্যন্ত প্রয়োজনীয় টুল বা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তো তার মানে হচ্ছে যখন এই যে মানচিত্রের মাধ্যমে আমরা কিন্তু ভূগোল অধ্যয়নের সময় মানচিত্রের মাধ্যমে কি করি বুঝতে পারি যে কোন দেশ কোন অবস্থানে আছে, ঠিক একই রকম হচ্ছে যখন পৃথিবীর ইতিহাস বর্ণনা করব তখন ভূতাত্ত্বিক সময়সীমা হচ্ছে একটা অত্যন্ত প্রয়োজনীয় পদ্ধতি হিসেবে ব্যবহৃত হবে। এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে পৃথিবীর ইতিহাসকে সময়ের ছোট এবং বড় বিভিন্ন এককে সাজানো হয়। আমরা সময় পরিমাপের ক্ষেত্রে বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা ইত্যাদি একক ব্যবহার করে থাকি। তাহলে হচ্ছে এই যে আমরা কি করি পৃথিবীর ইতিহাসকে হচ্ছে সময়ের হিসাবে সময়ের যে ছোট বা বড় বিভিন্ন মানে হিসাবে প্রকাশ করে থাকি, যেমন একটা সময় ছোট একটা বড় সময় এরকম করে বিভিন্ন এককে সাজানো হয়। তো আমরা কি করি পরিমাপের ক্ষেত্রে যেমন হচ্ছে মানে যে কোনো ধরনেরই যেমন সময় পরিমাপ করার সময় আমরা বছর, মাস, দিন, ঘন্টা ইত্যাদি ব্যবহার করে থাকি, ঠিক সেভাবে পৃথিবীর বয়সটাকে বিবেচনা করার জন্য আমাদের এরকম কিছু বড় একক ছোট এককের প্রয়োজন হয়। কিন্তু পৃথিবীর এবং মহাবিশ্বের ইতিহাস এত পুরনো যে তা মাস বা বছর দিয়ে পরিমাপ করা অত্যন্ত দুরূহ এবং অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। ব্যাপার হচ্ছে কি পৃথিবীর এবং মহাবিশ্বের ইতিহাস হচ্ছে অনেক বেশি পুরনো, এত বেশি পুরনো যে সেটা হচ্ছে কি তার মাস বা বছর দিয়ে হিসাব করা সম্ভব হবেই না। তো এছাড়া অনেক আগের ঘটনা শনাক্ত করাও তখন সহজ নয়। সেক্ষেত্রে বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের উপর নির্ভর করে বিভিন্ন ছোট বড় এককে পৃথিবীর ইতিহাসকে ভূতাত্ত্বিক সময়সীমার মাধ্যমে বর্ণনা করা হয়। তাহলে এই যে বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনটা যে পৃথিবীর যে প্রাকৃতিক পরিবর্তন আছে সেটা ভিত্তি করে হচ্ছে ছোট বড় এককে পৃথিবীর ইতিহাসটাকে ভূতাত্ত্বিক সময়সীমার মাধ্যমে কি করা হয় বর্ণনা করা হয়। এখন ভূতাত্ত্বিক সময়সীমার যে হিসাবটা সেটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, ভূতাত্ত্বিক সময়সীমাকে নিচের এককগুলোতে ভাগ করা হয়েছে। এখানে লক্ষণীয় যে এই এককগুলোর মান সুনির্দিষ্ট নয়। তাহলে এই যে ভূতাত্ত্বিক সময়সীমার যে এককগুলো সেগুলোর মান হচ্ছে সুনির্দিষ্ট নয়। পৃথিবীর গুরুত্বপূর্ণ ঘটনার উপর নির্ভর করে কোনো একক
কখনো অনেক বড়, আবার কখনো তুলনামূলকভাবে ছোট। এখন এই যে আমরা বিভিন্ন একক নির্ণয় করব, তো এককগুলোর মান যেটা নির্ণয় করব সেটা কিন্তু ভূতাত্ত্বিক সময়সীমার একক। এই ভূতাত্ত্বিক সময়সীমার একক কখনো আমরা বড় হিসেবে পরিমাপ করব, কখনো ছোট হিসেবে পরিমাপ করব। কিন্তু কিভাবে পরিমাপ করব খেয়াল করো, এই যে আমরা সময়সীমার যে এককটা দেখছি, সেই সময়সীমার সবচেয়ে বড় এককটা কি আমাদের জানতে হবে। সবচেয়ে বড় এককটা কি, বড় থেকে আমরা আস্তে আস্তে ছোটোর দিকে যাব। তো সবচেয়ে বড় এককের নাম হচ্ছে কল্প বা ইয়ন। কি বলা হয়? কল্প বা ইয়ন বলা হয়। এইটা হচ্ছে এই ভূতাত্ত্বিক সময়সীমার যে একক, সেটার মধ্যে সবচাইতে বড় একক। ভূতাত্ত্বিক সময়সীমায় প্রাচীনত্বের হিসেবে যথাক্রমে হেডিয়ান, আর্কিয়ান, প্রোটেরোজোইক এবং ফেনেরোজোইক এই 4টি কল্প বা ইয়ন রয়েছে। তাহলে ভূতাত্ত্বিক সময়সীমায় যত মানে প্রাচীনত্বের হিসাবে হচ্ছে 4টা কল্প বা ইয়ন রয়েছে। মানে এই যে সবচেয়ে বড় একক, মানে ইয়ন যেটা সবচেয়ে বড় একক ছিল, এই ইয়ন 4টার মধ্যে 4টা কি মানে 4টা কিভাবে করা হয়, মানে হিসাব করা হচ্ছে হেডিয়ান, আর্কিয়ান, প্রোটেরোজোইক, ফেনেরোজোইক। ঠিক আছে, এই 4টা কল্প বা ইয়ন রয়েছে। প্রতিটা ইয়ন কয়েকটা ইরা বা মহাযুগে বিভক্ত। ফেনেরোজোইক ইয়ন ছাড়া অন্য 3টি ইয়নকে অনেক সময় প্রাক ক্যাম্ব্রিয়ানও বলা হয়। তাহলে এই যে প্রত্যেকটা ইয়ন যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ইয়ন কয়েকটা ইরা বা মহাযুগে বিভক্ত। তার মানে এই যে ইয়ন যেটা, ইয়নটা তারপরে মহাযুগে বিভক্ত হয়ে যাবে। ইয়ন যেহেতু সবচাইতে বড় একক, সেখান থেকে তার পরের এককে যাবে, অর্থাৎ হচ্ছে মহাযুগে যাবে, মহাযুগ বা হচ্ছে কি ইরাতে যাবে। ঠিক আছে, এখন এই 4টা ইয়নের মধ্যে শুধুমাত্র ফেনেরোজোইক যে ইয়ন আছে এইটা ছাড়া বাকি 3টা ইয়ন কিন্তু অনেক সময় প্রাক ক্যাম্বিয়ান বলা হয়। এই যে আমরা যদি একটু ছবি দেখি, ছবি দেখলে বুঝতে পারবো। এই যে ইয়নের মধ্যে আমরা 4টা নাম পাচ্ছি। কি নাম পাচ্ছি? হেডিয়ান পাচ্ছি, আর্কিয়ান পাচ্ছি, প্রোটেরোজোইক পাচ্ছি, ফেনেরোজোইক পাচ্ছি। ঠিক আছে, এই 3টা যেটা, সেটা হচ্ছে কোনোভাবে বিভক্ত না, মানে কোনোভাবে হচ্ছে বিভক্ত হবে না। ঠিক আছে, এই যে 46 মানে 4600, 3800, 2500 এরকম হচ্ছে বিভক্ত হবে না। এখন এই যে ফেনেরোজোইক যেটা, সেই ফেনেরোজোইকটা কি হচ্ছে? ফেনেরোজোইক হচ্ছে 3টা ভাগে বিভক্ত হচ্ছে, মানে এইটা কয়েকটা ইরা বা হচ্ছে মহাযুগে বিভক্ত। সিনোজোইক একটা মহাযুগ, মেসোজোইক একটা মহাযুগ, প্যালিওজোইক হচ্ছে আরেকটা মহাযুগ। এখন আমরা ইরা সম্পর্কে পড়বো। ইরা সম্পর্কে কি পড়বো খেয়াল করো। মহাযুগ বা ইরা এটা ভূতাত্ত্বিক সময়সীমার দ্বিতীয় বৃহত্তম একক। তাহলে দ্বিতীয় বৃহত্তম এককের নাম কি? ইরা বা হচ্ছে গিয়ে মহাযুগ। যেমন বর্তমানে চলমান ফেনেরোজোইক ইয়নকে 3টা ইরা বা মহাযুগে বিভক্ত করা হয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম যে ওই বাকি 3টা ইয়ন ছাড়া এই যে ইয়ন ফেনেরোজোইক ইয়ন যেটা, সেটা 3টা ইরা বা মহাযুগে বিভক্ত করা হয়েছে। প্রাচীনতার দিক থেকে সেগুলো হচ্ছে প্যালিওজোইক, মেসোজোইক এবং হচ্ছে সিনোজোইক। এই যে আমরা ছবিটার সাথে এখন আরেকবার মিলাই, খেয়াল করে দেখো ছবিটার সাথে এখন একবার মিলাই যে এই 3টা যে আমরা যে ইয়ন দেখতে পাচ্ছি, এই 3টা ছাড়া এই যে একটা ইয়ন আছে, এই ইয়ন কয়েকটা ইরাতে বিভক্ত। একটা হচ্ছে সিনোজোইক, একটা মেসোজোইক, একটা হচ্ছে প্যালিওজোইক। ঠিক আছে, এই 3টা মহাযুগে বিভক্ত। ঠিক আছে, এই 3টা মহাযুগে বিভক্ত। প্রতিটা মহাযুগ আবার অনেকগুলো যুগ বা পিরিয়ডে বিভক্ত। তাহলে প্রথমে আমরা পেয়েছি ইয়নটাকে ভেঙে আমরা কি পাবো? মহাযুগ পাবো বা ইরা পাবো। এই ইরাকে ভেঙে আমরা কি পাবো? অনেকগুলো যুগ পাবো বা হচ্ছে পিরিয়ড পাবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো যুগ বা পিরিয়ড। যুগ বা পিরিয়ডটাতে কি হচ্ছে? মহাযুগের পরের একক হলো যুগ বা হচ্ছে পিরিয়ড। ঠিক আছে, মহাযুগের পরের একক কি? মহাযুগের পরের এককের নাম হচ্ছে যুগ বা হচ্ছে পিরিয়ড। উদাহরণস্বরূপ বলা যায় যে মেসোজোইক মহাযুগকে প্রাচীনতার দিক থেকে ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেসাস এই 3টা যুগে বিভক্ত করা হয়। প্রতিটা যুগ আবার আলাদা ভূতাত্ত্বিক এবং জৈবিক ঘটনা দিয়ে চিহ্নিত। তাহলে এই মহাযুগের পরের এককের নাম কি? যুগ অথবা শুধু পিরিয়ড। উদাহরণস্বরূপ কি বলা যায়? মেসোজোইক মহাযুগকে প্রাচীনতার দিক থেকে, যে মেসোজোইক মহাযুগ কোথায় গেল? এই যে মেসোজোইক মহাযুগকে প্রাচীনতার দিক থেকে 3টা ভাগে ভাগ করা হয়, ক্রিটেসাস, তারপরে হচ্ছে জুরাসিক, তারপরে হচ্ছে ট্রায়াসিস। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো তাহলে এখানে কি
বলেছে এখানে বলেছে মেসোজোইক মহাযুগকে প্রাচীনতার দিক থেকে তিনটা যুগে ভাগ করা হচ্ছে, ট্রায়াসিক, জুরাসিক আর হচ্ছে ক্রিটেসাস। তোমরা কি জুরাসিকের নাম কোথাও শুনছো? ওই যে আমরা জুরাসিক পার্ক যে মুভিটা দেখি ওই রকম খেয়াল করো, ওই জুরাসিক কিন্তু একটা যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটা যুগ হচ্ছে আলাদা ভূতাত্ত্বিক এবং জৈবিক ঘটনা দিয়ে চিহ্নিত, তার মানে প্রত্যেকটা যুগেরই কিন্তু আলাদা আলাদা ঘটনা আছে, আলাদা আলাদা ভূতাত্ত্বিক অবস্থা আছে। এরপরে খেয়াল করো উপযুগ বা হচ্ছে ইপোক। উপযুগ বা ইপোক কি? এই সবচাইতে ছোট একক হচ্ছে উপযুগ। তাহলে আমরা যুগকে যদি ভাঙি তাহলে আমরা উপযুগকে পাবো। যুগের পরবর্তী ছোট একক হলো উপযুগ, যেমন সর্বশেষ পিরিয়ড কোয়ার্টারনারিকে প্রাচীনতার দিক থেকে হোলোসিন এবং প্লিস্টোসিন এই দুইটা উপযুগে বিভক্ত করা হয়। তাহলে উপযুগ হচ্ছে সর্বশেষ যে মানে সর্বশেষ যে পিরিয়ড আছে, সর্বশেষ পিরিয়ড মানে সর্বশেষ যে যুগ আছে, সেই সর্বশেষ যুগকে, সর্বশেষ যুগ কোয়ার্টারনারি যেটা ছিল সেটাকে প্রাচীনতার দিক থেকে দুটো উপযুগে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে হোলোসিন, একটার নাম হচ্ছে প্লিস্টোসিন। কেমন আমরা একটু খেয়াল করো যে এখানে আমরা যদি ছবিটা একটু দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবো। প্রথমত হচ্ছে ইয়ন ছিল চারটা, মানে চারটা ইয়ন ছিল, ফেনেরোজোইক, প্রোটেরোজোইক, আর্কিয়ান, হেডিয়ান। এর মধ্যে এই তিনটা ইয়নের কোনো রকমের ইরা ছিল না বা হচ্ছে কি মহাযুগ ছিল না, কিন্তু এই ফেনেরোজোইক যেটা সেটার আবার তিনটা ইরা ছিল। কি কি ইরা? সিনোজোইক, মেসোজোইক, প্যালিওজোইক, এই তিনটা ইরা ছিল। এই তিনটা ইরার মধ্যে আবার হচ্ছে যে মেসোজোইক যেটা মানে এই ইরাগুলোকে আবার হচ্ছে পিরিয়ড বা যুগে হচ্ছে ভাগ করা হয়েছে। তো এখন এই যে মেসোজোইক যে ইরাটা আছে বা মহাযুগ আছে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়, ক্রিটেসাস, জুরাসিক আর একটা হচ্ছে ট্রায়াসিক। আর সিনোজোইকের যে পিরিয়ডটা ছিল বা সিনোজোইকের যে যুগটা ছিল, সে সিনোজোইকের যে যুগ সেটা হচ্ছে গিয়ে কোয়ার্টারনারিক। কি? কোয়ার্টারনারিক, এটা হচ্ছে কোয়ার্টারনারিক। আর হচ্ছে ক্যাম্ব্রিয়ান যেটা, সে ক্যাম্ব্রিয়ান হচ্ছে প্যালিওজোইক যেটা, সেটাকে আবার ক্যাম্ব্রিয়ানে বিভক্ত করা হচ্ছে। এটা আসলে তোমাদের বইতে তখন সেভাবে লেখে নাই। এখন ইপোক যেটা, ইপোক হচ্ছে সবার চেয়ে ছোট যেটা, সেটাকে আমরা ইপোক বলছি, অথবা বাংলা এটাকে আমরা কি বলি? বাংলা এটাকে আমরা বলছি হচ্ছে উপযুগ। ঠিক আছে, উপযুগ বা ইপোক। তো উপযুগ বা ইপোক যেটা, সেটা হলো আবার এই কোয়ার্টারনারিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা নাম হোলোসিন, একটা নাম হচ্ছে প্লিস্টোসিন। এই দুইটাকে আমরা কি বলছি? ইপোক বলছি। তাহলে প্রথমটা হচ্ছে কল্প, তারপরে কল্পকে ভেঙে আমরা পাই হচ্ছে মহাযুগ। হ্যাঁ, মহাযুগ। তারপরে আমরা মহাযুগকে ভেঙে কি পাবো? শুধু যুগ পাবো, যুগ বা পিরিয়ড। আর এই যুগটাকে ভেঙে আমরা কি পাবো? উপযুগ পাবো। বুঝতে পেরেছো? উপযুগ পাবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে তো হোলোসিন আবার দেখো বিভিন্ন পর্যায়ে বিভক্ত, মেঘালয়ান, নর্থ গ্রিপিয়ান আর গ্রিনল্যান্ডিয়ান। আর পাশে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যা দিয়ে বোঝানো হচ্ছে কত বিলিয়ন বছর পূর্বে এই মানে এই পর্যায়গুলো ছিল বা এই হচ্ছে কি তোমার সময়টা ছিল, এটা বোঝানোর জন্য পাশে সংখ্যাটা দিয়েছে। এছাড়া বিস্তারিতভাবে জানার জন্য প্রতিটা উপযুগ কয়েকটা পর্যায়ে বিভক্ত করা হয়েছে। যেমন সর্বশেষ উপযুগ হোলোসিনকে প্রাচীনতার দিক থেকে গ্রিনল্যান্ডিয়ান, নর্থ গ্রিপিয়ান এবং হচ্ছে মেঘালয়ান এই তিন পর্যায়ে ভাগ করা হয়। বুঝতে পেরেছো? এই যে একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম যে হোলোসিনকে হচ্ছে তিনটা পর্যায়ে ভাগ করা হচ্ছে, একটা গ্রিনল্যান্ডিয়ান, একটা হচ্ছে নর্থ গ্রিপিয়ান আর একটা হচ্ছে মেঘালয়ান, এই তিনটাও পর্যায়ে ভাগ করা হয়েছে। এখানে ভূতাত্ত্বিক সময়সীমার বিভিন্ন এককের কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। সময়সীমার চার্টে উল্লেখযোগ্য এককগুলো তাদের শুরুর সময় সহ সাজানো আছে, যা থেকে আমরা সেই এককের মোট সময়কাল বের করতে পারি। লক্ষ্য করলে দেখা যাবে যে সকল যুগ, উপযুগ বা অন্যান্য একক সমান সময় পরিব্যাপ্ত করে না। তাহলে ভূতাত্ত্বিক সময়সীমার বিভিন্ন এককের হচ্ছে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। সময়সীমার চার্টে হচ্ছে যে এককগুলো আছে, আমরা যে এককগুলো দেখতে পাচ্ছি তাদের শুরুর সময় সহ সাজানো আছে। তো এই যে শুরুর সময় সহ সাজানো হচ্ছে, আমরা সেই এককের মোট সময়কাল এখন কিন্তু বের করতে পারবো যে কত সময় ধরে তারা ব্যপ্ত করছে। লক্ষ্য করলে দেখা যাবে সকল যুগ, উপযুগ বা অন্যান্য একক সমান সময় পরিব্যাপ্ত করে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে গিয়ে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা দ্বারা এক একক থেকে অন্য একক পৃথক করা হয়। তাহলে সময় দ্বারা এদেরকে পৃথক করা হয় না, পৃথক করা হয় হচ্ছে এক একক থেকে আরেকটা এককে, যে তারা কিভাবে যাচ্ছে, মানে একটা
একটা উল্লেখযোগ্য ঘটনা দিয়ে তারা এক একক থেকে আরেক এককে যাচ্ছে, সেটাকে পৃথক করা হয়। এইসব বিশেষ ঘটনার মধ্যে রয়েছে কোনো এক বা একাধিক জীবের আবির্ভাব, পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, বিভিন্ন জীবের গণরূপটি ইত্যাদি। তাহলে এই যে আমরা যে বিভিন্ন এককের জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন মানে বিশেষ ঘটনা সম্পর্কে বিশেষ ঘটনাগুলোকে উল্লেখ করা হয়। যেমন হয়তো এক বা একাধিক জীবের আবির্ভাব হয়েছে, যেমন জুরাসিকের কথা আমরা যেটা বললাম না, যে জুরাসিক পার্কে নাকি ওই যে ডাইনোসরের আমল, তার মানে ওই সময়টা জুরাসিক যে আমল, সেটা মানে জুরাসিক যে সময়টা আছে সেখানে ডাইনোসররা ছিল, মানে এটা ধারণা করা হয়। তো সেরকম আর কি, যে মানে এক একটা একককে চিহ্নিত করা হয় বিভিন্ন ঘটনা দিয়ে। এক একটা ঘটনা হচ্ছে গিয়ে, যেমন ঘটনাগুলো হলো এক বা একাধিক জীবের আবির্ভাব হতে পারে, বা জীবের প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হতে পারে, বা হচ্ছে বিভিন্ন জীবের গণলুপ্তি, মানে হঠাৎ করে কোনো একটা জীব একদম হারিয়ে গেছে, সেটাও হতে পারে। তো ছবিতে পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত পুরো সময়টিকে ঘড়ির 12 ঘন্টা সময় হিসেবে বিবেচনা করে দেখানো হয়েছে। 4.6 বিলিয়ন বছরকে ঘড়ির 12 ঘন্টা হিসেবে ধরে নিলে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে মাত্র 2 সেকেন্ড আগে। যদি এরকম ধরা হয় যে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো সময়টিকে ঘড়ির হচ্ছে 12 ঘন্টা সময় হিসাব করে যদি আমরা দেখি, তাহলে আমরা চিন্তা করতে পারি যে মানে মানুষ কত বছর আগে এই পৃথিবীতে আসছে। 4.6 বিলিয়ন বছরকে যদি ঘড়ির 12 ঘন্টা হিসাব করি, তাহলে মানুষের আবির্ভাব হচ্ছে মাত্র 2 সেকেন্ড আগে। অর্থাৎ মানুষ খুব পরে, মানে অনেক পরে হচ্ছে জন্মগ্রহণ করেছে। এটা আসলে বোঝানো হয়েছে যে একদম খুব মানে বেশি সময় হয়নি। ঠিক আছে। ভূতাত্ত্বিক সময়সীমা বা স্কেল একটা কালানুক্রম, যা পৃথিবীর অতীত অধ্যয়ন এবং বোঝার একটা পদ্ধতিগত উপায়। এটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক এবং জৈবিক ঘটনার উপর ভিত্তি করে পৃথিবীর ইতিহাসকে প্রধান এককগুলোতে বিভক্ত করে। স্কেলটি প্রাক ক্যাম্বিয়াম ইয়নের সঙ্গে শুরু হয়, যা পৃথিবীর গঠন থেকে জটিল জীবনের রূপের আবির্ভাব পর্যন্ত বিশাল সময়কে নির্দেশ করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করি যে এখানে কি বলেছে। এখানে বলেছে যে পৃথিবীর ভূতাত্ত্বিক সময়সীমা বা স্কেল যেটা, সেটা কিন্তু যে পৃথিবীর অতীত অধ্যয়ন বা বোঝার একটা পদ্ধতিগত উপায়, যে আমরা পৃথিবীর ইতিহাসকে বুঝবো, পৃথিবীর অতীতটাকে জানবো, সেটার কিন্তু একটা অধ্যয়নের উপায় হচ্ছে ভূতাত্ত্বিক সময়সীমা। এই যে সময়টাকে আমরা দেখতে পাচ্ছি, সেই সময়সীমাটাকে বোঝানো হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক এবং জৈবিক ঘটনার উপর ভিত্তি করে পৃথিবীর ইতিহাসটাকে প্রধান এককগুলোতে বিভক্ত করে। স্কেল যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই স্কেলটা হচ্ছে প্রাক ক্যাম্বিয়াম ইয়নের সঙ্গে শুরু হয় এবং যা পৃথিবীর গঠন থেকে জটিল জীবনের রূপের আবির্ভাব পর্যন্ত বিশাল একটা সময়কে নির্দেশ করবে। এরপরে খেয়াল করো কি বললো, যে প্রাক ক্যাম্বিয়ামের যুগের শেষে। কখন? প্রাক ক্যাম্বিয়ামের যুগের শেষে ফেনোজোয়িক ইয়নের শুরু হয়। এই ইয়নের কি হয়, মানে এই কল্পতে কি হয়, প্যালিওজোয়িক মহাযুগের শুরুতে ক্যাম্বিয়াম যুগে বৈচিত্র্যময় সামুদ্রিক জীবনের উত্থান ঘটে এবং পর্যায়ক্রমে গাছপালা এবং প্রাণীতে ভূমিতে বিস্তরণ এবং প্রাথমিক উভচর এবং সরীসৃপের বিস্তার দ্বারা চিহ্নিত। এখানে মূলত তোমার বিশেষ বিশেষ ঘটনাগুলো সম্পর্কে বলছে। যেমন হচ্ছে এই যে, যেমন হলো যে ফেনোজোয়িক ইয়নে কি হচ্ছে। ফেনোজোয়িক ইয়ন হচ্ছে প্রাক ক্যাম্বিয়াম যুগের শেষে ফেনোজোয়িক ইয়নের শুরু হয়। এই যুগটাতে কি ঘটছে, এই প্যালিওজোয়িক মহাযুগে ঘটছে যে ক্যাম্বিয়াম যুগে বৈচিত্র্যময় সামুদ্রিক জীবের উত্থান ঘটে। মানে এটা ওই সময় সামুদ্রিক জীবন বলতে সমুদ্রের যে জলজ প্রাণী, জলজ উদ্ভিদ, এদের কথা বলা হচ্ছে, এদের উত্থান ঘটে। তারপরে পর্যায়ক্রমে ধীরে ধীরে গাছপালা এবং প্রাণী যারা আছে তাদের হচ্ছে ভূমিতে বিস্তরণ হয়, মানে ভূমিতে তারা বসবাস করা শুরু করে, তাদের বিস্তার লাভ করায়। তারপর হচ্ছে প্রাথমিক উভচর এবং সরীসৃপের বিস্তার দ্বারা চিহ্নিত হয়। অর্থাৎ এই যে প্রাথমিক যে উভচর আর সরীসৃপ প্রাণীরা রয়েছে, সেই উভচর কারা, যারা হচ্ছে বুকে ভর দিয়ে চলে, আর সরীসৃপ কারা, মানে সরীসৃপ হচ্ছে উভচর যারা হচ্ছে তোমার ডাঙায় বসবাস করবে আবার পানিতেও বসবাস করবে, তারা উভচর। আর সরীসৃপ হচ্ছে যারা বুকে ভর দিয়ে চলে। তাহলে এই দুই ধরনের প্রাণীরাও তখন হচ্ছে বিস্তার লাভ করে এবং তারা হচ্ছে শুধু সমুদ্রে না, মানে হচ্ছে তারা তোমার স্থলভাগেও চলে আসে। তো এটা হচ্ছে একটা স্পেশাল ঘটনা, এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য ঘটনা। এই ঘটনাটা কোথায় ঘটেছে? প্রাক ক্যাম্বিয়াম যুগের শেষে ফেনোজোয়িক ইয়নে ঘটেছে। তাহলে এই ঘটনা দিয়ে আমরা কাকে চিহ্নিত করব, কোন যুগটাকে চিহ্নিত করব, মানে কোন ইয়নটাকে চিহ্নিত করব? ফেনোজোয়িক ইয়নটাকে চিহ্নিত করব। মেসোজোয়িক ইরাকে প্রায় ডাইনোসরের মহাযুগ হিসেবে উল্লেখ করা হয়। এ সময় এই আকর্ষণীয় প্রাণীদের আধিপত্যের সঙ্গে সঙ্গে পাখি এবং সপুষ্পক উদ্ভিদের উন্মেষ ঘটে। আচ্ছা, মেসোজোয়িক যুগটা আমরা আরেকবার দেখে আসি। মেসোজোয়িক ইরাটা কোথায় অবস্থিত? মেসোজোয়িক
ইরাটা হচ্ছে এই যে খেয়াল করি আমরা যে এইখানে এইটা হচ্ছে মেসোজোইক ইরা, যে ফেনেরোজোইক যেটা ছিল, ফেনেরোজোইক ইয়ন যেটা ছিল, সেখান থেকে এই যে ইরাগুলো যে বিভক্ত হচ্ছে সিনোজোইক, তারপর মেসোজোইক, তারপর প্যালিওজোইক। তো এদের মধ্যে হচ্ছে এই যে মেসোজোইক যে ইরা এর কথা বলছে, এইখানে কাদের আবির্ভাব হয়েছে? ডাইনোসরের আবির্ভাব হয়েছে। তাহলে এই যুগটাকে, এই মহাযুগটাকে সাধারণত ডাইনোসরের মহাযুগ হিসেবে মানে প্রকাশ লাভ করা হয়। কেন? এই যে আমি তোমাদেরকে বলেছিলাম জুরাসিকের কথা, খেয়াল করে দেখো তো, মেসোজোইককে যদি ভাঙা হয়, বা মেসোজোইক হচ্ছে কয়েকটা যুগে বিভক্ত, এই কয়েকটা যুগ কি? ক্রিটেসাস, জুরাসিক আর ট্রাইসিক। এই যে জুরাসিক হচ্ছে একটা যুগ, জুরাসিক এই যে এটা হচ্ছে সেই যুগ। এই জুরাসিকের কথাই কিন্তু বলেছি যে এখানে কিন্তু জুরাসিক মানে ডাইনোসরের আবির্ভাব হয়েছে। তোমরা যে জুরাসিক পার্ক দেখো সেরকম। তো তার মানে জুরাসিক পার্ক জুরাসিক যেহেতু এই মেসোজোইক থেকে এসেছে, তাহলে এই মেসোজোইক ইরাতে ডাইনোসরের আবির্ভাব হয় এবং এইখানে হচ্ছে বিভিন্ন প্রাণী এবং হচ্ছে সপুষ্পক পাখি, বিভিন্ন সপুষ্পক উদ্ভিদ এদেরও উন্মেষ ঘটে। আচ্ছা, আমরা এই চিত্রটা একটু পরে দেখছি। অবশেষে সেনোজোইক মহাযুগ বা যা প্রায় 6.5 কোটি বছর আগে শুরু হয়েছিল তা বর্তমান দিন পর্যন্ত অব্যাহত রয়েছে। স্তন্যপায়ী প্রাণীর উত্থান, মানুষের আবির্ভাব এবং আধুনিক বিশ্বের গঠন দ্বারা এই মহাযুগ বা ইরাকে চিহ্নিত করা হয়। তাহলে সেনোজোইক মহাযুগ কোথায় ছিল? সেনোজোইক মহাযুগ যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এখান থেকেই মানুষের আবির্ভাব হয়েছে, বিভিন্ন প্রাণীর উত্থান হয়েছে। ঠিক আছে, এই যে সেনোজোইক, সেনোজোইক বলতে আসলে এইটার কথা বলছে যে সেনোজোইক এখান থেকে আসলে এখান থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত, বর্তমান সময়টা আসলে চালু আছে, সিনোজোইক থেকে চালু আছে। তাহলে এই সিনোজোইকে হচ্ছে মানুষের উত্থান হয়েছে, বিভিন্ন মানে আরো যত প্রাণী উদ্ভিদ রয়েছে তাদের উদ্ভাব মানে হয়েছে এবং হচ্ছে এইখানে তোমার স্তন্যপায়ী প্রাণী যারা আছে, স্তন্যপায়ী প্রাণী এদেরও কিন্তু আবির্ভাব ঘটেছে এই যুগটাতে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই ছবিটা খেয়াল করি। আচ্ছা দেখো এখানে খেয়াল করে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে দুপুর 12টায়, এইভাবে ধরে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে দুপুর 12টায়, এই সময়টাকে ধরে এই যে আমরা যত যুগ বলেছি যে মহাযুগ, উপযুগ, যুগ, এদের হচ্ছে সময়টাকে মানে পৃথিবীর ভূতাত্ত্বিক সময়সীমাকে 12 ঘন্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই 12 ঘন্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বর্তমান সময়টাকে মানে আমরা যে এখন বর্তমান সময় আছে এইটাকে রাত 12টা হিসেবে কল্পনা করা হয়েছে। বর্তমান সময়কে রাত 12টা হিসেবে কল্পনা করা হয়েছে। আর পৃথিবীর সৃষ্টি হচ্ছে দুপুর 12টায়। এইভাবে সময় ধরে পৃথিবীর যে মানে আমাদের পৃথিবীর যে সময়টা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেই হিসেবে সময়টা উল্লেখ করে যুগগুলোকে উল্লেখ করা হয়েছে। তাহলে কোন সময় কি ঘটনা ঘটেছে সেটা আমরা বুঝতে পারবো। এই যে যেমন আমরা ইয়নের নামটা দেখি, আমরা ইয়ন পড়েছিলাম কয়টা? 4টা ইয়ন পড়েছিলাম, ফেনেরোজোইক, হেডিয়ান, আর্কিয়ান, প্রোটেরোজোইক। তাহলে দুপুর 12টায় যেহেতু সৃষ্টি হয়েছে পৃথিবী, তাহলে সেই হিসেবে প্রথম এই ঘন্টাটা, এই যে প্রথমে এটা দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, সময়টা যদি হিসাব করে তাহলে এটা এরকম আসবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখন একটু খেয়াল করি, এই যে প্রায় হচ্ছে 1 ঘন্টা অতিক্রম করে আরেকটু মানে বলা যায় যে 1 ঘন্টার মতো না, 1 ঘন্টার মতো না, এটা হচ্ছে কি 1 আর 2 এর মাঝামাঝি এই সময়টাকে আমরা হেডিয়ান ধরছি। ঠিক আছে, যেটা আমি যদি বছর হিসাব করি তাহলে 4 বিলিয়ন বছর আগে। কত বিলিয়ন বছর আগে? 4 বিলিয়ন বছর আগে। এবং এই সময়টা হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট 38 সেকেন্ড। 1 ঘন্টা 25 মিনিট 38 সেকেন্ড। এই সময়টা কারা সৃষ্টি হয়েছিল? অণুজীব। অণুজীব বলতে ব্যাকটেরিয়া, তারপরে ভাইরাস, ছত্রাক, এই প্রোটোজোয়া এদের কথা বলা হচ্ছে। ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে ভাইরাস, ঠিক আছে, তারপরে মনে করো ছত্রাক, প্রোটোজোয়া এদের কথা বলা হচ্ছে। এরা হচ্ছে গিয়ে অণুজীব, এরা হচ্ছে ফার্স্টে। ছত্রাকটা আপাতত বাদ দিই, ছত্রাকটা বাদ দিয়ে বাকিগুলো লিখি যে প্রোটোজোয়া, তাহলে এটা বেশি অ্যাপ্লিকেবল হবে। তাহলে কি কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া এরা হচ্ছে গিয়ে তোমার অণুজীব হিসেবে রয়েছে। ঠিক আছে, অণুজীব মানে অণুজীব হিসেবে তারা 1 ঘন্টা 25 মিনিটে তারা হচ্ছে জন্মগ্রহণ করেছে, মানে দুপুর 12টা থেকে। এরপরে আসো, এরপরের ইয়নটা কি? আর্কিয়ান। এটা হচ্ছে কত সময়? এটা 2 বিলিয়ন বছর আগে, 2 বিলিয়ন বছর আগে এটা হিসাব করা হয়েছে। তাহলে এইখান থেকে শুরু করে খেয়াল করো, এখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত হচ্ছে তোমার আর্কিয়ানকে নির্দেশ করছে, মানে সময় হিসাবটা খেয়াল করো, আর্কিয়ানকে নির্দেশ করছে। আবার এখান থেকে শুরু করে এই সবুজ দাগ যেটা, সেটা হচ্ছে কি তোমার প্রোটেরোজোইককে নির্দেশ করছে। এবং প্রোটেরোজোইকে কি হচ্ছে? প্রোটেরোজোইক এটা হচ্ছে প্রায় 0.5 বিলিয়ন বছরে। তো এইখানে প্রায় 9 ঘন্টা
9 ঘন্টা যখন 9টা বেজে গেছে, ঠিক আছে, রাত 9টা যখন বেজে গেছে, তখন ওই রাত 9টা সময় মানে রাত 9টা সময় 9 ঘন্টা 59 সেকেন্ডে এই সময়টাতে প্রাণীর আবির্ভাব হয়েছে। এবং 10 ঘন্টায় অর্থাৎ 10টা 13তে হচ্ছে গিয়ে তোমার স্থলজ যে উদ্ভিদ আছে মানে মাটির যে উদ্ভিদ সেগুলোর আবির্ভাব হয়েছে। তাহলে কোথায় আবির্ভাব হচ্ছে? প্রোটেরোজোয়িকে আবির্ভাব হয়েছে। প্রোটেরোজোয়িকে এইগুলো উদ্ভিদ এবং প্রাণী এদের আবির্ভাব হচ্ছে। এরপর ফেনেরোজোয়িককে দেখানো হচ্ছে। ফেনেরোজোয়িক এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন এই ফেনেরোজোয়িকের ইরা মানে হচ্ছে ফেনেরোজোয়িকের তোমার মহাযুগ কয়টা? 3টা, প্যালিওজোয়িক, মেসোজোয়িক, তারপর হচ্ছে সিনোজোয়িক। এর মধ্যে আমরাও যে পড়েছিলাম যে এই যুগটাকে কি বলা হয়, যে সিনোজোয়িক যুগ মেসোজোয়িক যুগটাকে কি বলা হচ্ছে? ডাইনোসরের যুগ বলা হচ্ছে। তাহলে এই যে ডাইনোসরের যুগ, তো এই যে দেখো এই যুগটাতে যেহেতু ডাইনোসরের যুগ বলা হচ্ছে, তাই এই যে এখানে ডাইনোসর দেয়া আছে। ডাইনোসর কখন দেয়া আছে? 11টা 23 অর্থাৎ 11 ঘন্টা 23 মিনিটে হচ্ছে ডাইনোসর আবির্ভাব হয়েছে। এই জন্য এটাকে ডাইনোসরের যুগ বলা হচ্ছে। আর আমরা জানি মেসোজোয়িককে কিন্তু যে কয়টা উপযুগে ভাগ করা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে তোমার এই ছিল যে জুরাসিক নামে একটা নাম ছিল, ঠিক আছে, গেল এটা গেল। এখন একদম হচ্ছে গিয়ে 11টা 59 মানে 11 ঘন্টা 59 মিনিটে কার আবির্ভাব হয়েছে? মানুষের আবির্ভাব হয়েছে। অর্থাৎ রাত একদম 12টার একটু আগে, 12টার জাস্ট সাথে সাথে রাত 12টায় হচ্ছে মানুষের সৃষ্টি হয়েছে। তার মানে দুপুর 12টা থেকে যদি আমরা হিসাব করি, দুপুর 12টা থেকে কতগুলো যুগ পার হয়ে যে তোমার ইয়ন, তারপরে হচ্ছে মহাযুগ, তারপরে হচ্ছে যুগ, তারপরে উপযুগ, এগুলো পার হয়ে শেষ পর্যন্ত বর্তমান সময়ে এই যে মানুষের আবির্ভাব হয়েছে। অবশ্য মানুষের আবির্ভাব আরো আগে হয়েছে, কিন্তু এখানে ঘড়ির কাঁটা হিসেবে জাস্ট একদম যখন 12টা বাজছে তখন, মানে বর্তমান সময়কেও নির্দেশ করছে। তাহলে চিন্তা করে দেখো যে কত মানে পিছনে, মানে আমরা হচ্ছে কত পিছনের হিসাবও কিন্তু জেনে গেছি। তাহলে এটা গেল, এইটা হচ্ছে গিয়ে আমাদের ভূতাত্ত্বিক সময়সীমার হিসাব। আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো। তো এইটার মাধ্যমে কিন্তু তোমরা মানে বুঝতে পারলে যে পৃথিবীর কোন সময়টা কারা আবির্ভাব হয়েছে, স্থলজ প্রাণী নাকি উদ্ভিদ নাকি হচ্ছে মানুষ, কখন কে আবিষ্কার হচ্ছে সেটা কিন্তু ঠিক মতো বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা এই পর্বের মাধ্যমে ভূতাত্ত্বিক সময়সীমা সম্পর্কে জানলাম। এর পরের পর্বে আমরা হচ্ছে বাকি অংশ নিয়ে আসবো। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।